Hi friends, this is Bani and welcome to my channel. বন্ধুরা, আজকে আমি তোমাদের জন্য একটা দারুণ টপিক নিয়ে এসেছি। আজকে আমরা রিগার্ড এই ওয়ার্ডটার ব্যবহার সঠিকভাবে জানবো। সেন্টেন্সে আমরা রিগার্ডকে ঠিক কতভাবে ব্যবহার করতে পারি সেটা আমরা জানবো। আর তার সাথে সাথে রিগার্ড দিয়ে আমরা কিছু স্ট্রাকচারের ব্যবহার সেন্টেন্সে দেখে থাকি। আমরা আজকে এই ভিডিওটাতে সেই স্ট্রাকচারগুলোর ব্যবহার দেখবো। তো তোমরা বুঝতে পারছো আজকের ভিডিওটা কতটা প্রোডাক্টিভ, আজকের ভিডিওটা কতটা ইম্পর্ট্যান্ট। তোমরা কোথাও যাবে না, আমার সাথে ভিডিওটা একদম শেষ পর্যন্ত থাকবে। যারা চ্যানেলে নতুন অর্থাৎ প্রথম আমার ভিডিও দেখছো তারা প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও, তাহলে যখনই আমি ভিডিও আপলোড করব তোমরা নোটিফিকেশন পেয়ে যাবে। তো আর দেরি না করে চলো শুরু করা যাক আজকের ভিডিও। দেখো, রিগার্ড এই ওয়ার্ডটাকে আমরা সেন্টেন্সে দুভাবে ব্যবহার করতে পারি। এক, সেন্টেন্সে আমরা একে ভার্ব হিসাবে ব্যবহার করতে পারি, আবার সেন্টেন্সে আমরা এই ওয়ার্ডটাকে নাউন হিসাবেও ব্যবহার করে থাকি। সবার আগে আমরা দেখবো এই ওয়ার্ডটাকে আমরা ভার্ব হিসাবে সেন্টেন্সে কিভাবে ব্যবহার করতে পারি। দেখো, সেন্টেন্সে যখন আমরা এই ওয়ার্ডটাকে একটা ভার্ব হিসাবে ব্যবহার করি তখন এর অর্থ হয় বিবেচনা করা, মনে করা বা গণ্য করা। অর্থাৎ এরকম অর্থে আমরা সেন্টেন্সে এই ওয়ার্ডটাকে একটা ভার্ব হিসাবে ব্যবহার করতে পারি। এক্সাম্পল দেখো, তোমরা আরো ভালো করে বুঝতে পারবে। আমি তাকে একজন প্রতিভাবান শিল্পী হিসাবে গণ্য করি। আই রিগার্ড হিম অ্যাজ আ ট্যালেন্টেড আর্টিস্ট। আই রিগার্ড হিম অ্যাজ আ ট্যালেন্টেড আর্টিস্ট। তারা তাকে একজন বিশ্বস্ত নেতা বলে বিবেচনা করেন। দে রিগার্ড হিম অ্যাজ আ রিলায়েবল লিডার। দে রিগার্ড হিম অ্যাজ আ রিলায়েবল লিডার। তো তোমরা বুঝতে পারছো সেন্টেন্সে আমরা গণ্য করা বা বিবেচনা করা এরকম অর্থে সেন্টেন্সে রিগার্ডকে কিভাবে ব্যবহার করছি একটা ভার্ব হিসাবে। আরো একটা এক্সাম্পল দেখো, তারা এই নিয়মটিকে অন্যায্য বলে মনে করেন। দে রিগার্ড দিস রুল অ্যাজ আনফেয়ার। দে রিগার্ড দিস রুল অ্যাজ আনফেয়ার। তো তোমরা বুঝতে পারছো সেন্টেন্সে আমরা এই ওয়ার্ডটাকে একটা ভার্ব হিসেবে সেন্টেন্সে কি করে ব্যবহার করতে পারি। এবার আমরা দেখবো এই ওয়ার্ডটাকে আমরা একটা নাউন হিসেবে সেন্টেন্সে কিভাবে ব্যবহার করতে পারি। দেখো, সেন্টেন্সে নাউন হিসেবে যখন আমরা রিগার্ডকে ব্যবহার করি তখন এর অর্থ হয় শ্রদ্ধা। অর্থাৎ এই অর্থে আমরা সেন্টেন্সে রিগার্ডকে একটা নাউন হিসেবে ব্যবহার করতে পারি। এক্সাম্পল দেখো, ফর এক্সাম্পল, তার বাবা মায়ের প্রতি তার একটা গভীর শ্রদ্ধা রয়েছে। হি হ্যাজ আ গ্রেট রিগার্ড ফর হিজ প্যারেন্টস। হি হ্যাজ আ গ্রেট রিগার্ড ফর হিজ প্যারেন্টস। সে তার অনুভূতির প্রতি কোনো শ্রদ্ধা দেখায়নি। শি শোড নো রিগার্ড ফর হিজ ফিলিংস। শি শোড নো রিগার্ড ফর হিজ ফিলিংস। তো তোমরা বুঝতে পারছো সেন্টেন্সে আমরা শ্রদ্ধা এই অর্থে সেন্টেন্সের রিগার্ডকে কি করে ব্যবহার করছি একটা নাউন হিসাবে। তো এক্সাম্পল গুলোর মধ্যে দিয়ে আমার মনে হয় তোমরা বুঝতে পারলে সেন্টেন্সে আমরা রিগার্ডকে ঠিক কিভাবে ব্যবহার করতে পারি। এবার আমরা দেখবো রিগার্ডস এর ব্যবহার। দেখো, এর আগে আমরা রিগার্ডসকেও সেন্টেন্সে ব্যবহার করেছি। যখন আমরা রিগার্ডকে একটা ভার্ব হিসাবে ব্যবহার করি তখন আমরা সাবজেক্ট অনুযায়ী রিগার্ডসও ব্যবহার করে থাকি। অর্থাৎ সাবজেক্টটা যদি থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার হয়ে থাকে তখন কিন্তু আমরা রিগার্ডকে একটা ভার্ব হিসাবে এস অর্থাৎ রিগার্ডস এরও ব্যবহার করে থাকি সেন্টেন্সে। কিন্তু যখন রিগার্ডসকে আমরা নাউন হিসাবে সেন্টেন্সে ব্যবহার করি তখন এর অর্থটা পুরোটাই বদলে যায়। তখন এর অর্থ হয় সম্মান বা শুভেচ্ছা। এরকম অর্থে আমরা সেন্টেন্সে রিগার্ডসকে ব্যবহার করে থাকি। মনে রাখবে এখানে কিন্তু আমরা নাউন হিসাবে সেন্টেন্সে রিগার্ডসকে ব্যবহার করছি। এক্সাম্পল দেখো, তিনি আপনার প্রতি তার শুভেচ্ছা পাঠিয়েছেন। শি হ্যাজ সেন্ট হার রিগার্ডস টু ইউ। শি হ্যাজ সেন্ট হার রিগার্ডস টু ইউ। অনুগ্রহ করে আপনার সফলতার জন্য আমার শুভেচ্ছা গ্রহণ করুন। প্লিজ অ্যাকসেপ্ট মাই রিগার্ডস ফর ইউর সাকসেস। প্লিজ অ্যাকসেপ্ট মাই রিগার্ডস ফর ইউর সাকসেস। নতুন বিবাহিত দম্পতির জন্য আমার শুভেচ্ছা। মাই রিগার্ডস টু দ্য নিউলি ওয়েডস। মাই রিগার্ডস টু দ্য নিউলি ওয়েডস। তো তোমরা বুঝতে পারছো সেন্টেন্সে আমরা রিগার্ডসকে একটা নাউন হিসেবে এখানে কিভাবে ব্যবহার করছি, অর্থাৎ কোন অর্থে ব্যবহার করছি। এবার আমরা দেখবো এর পরেরটা। এবার আমরা দেখবো রিগার্ডিং এর ব্যবহার। দ্যাট মিনস রিগার্ড প্লাস আইএনজি। দেখো, সেন্টেন্সে যখন আমরা রিগার্ডিং কে ব্যবহার করি তখন কিন্তু এর অর্থটা সম্পূর্ণ বদলে যায়। তখন এর অর্থ হয় বিষয়, এই বিষয়ে। আর সেন্টেন্সটা যখন ইনফর্মাল সেন্টেন্স হয় অর্থাৎ ইনফর্মাল সেন্টেন্সেই আমরা রিগার্ডিং এর ব্যবহার বেশি করে থাকি। এক্সাম্পল দেখ, আমাদের ভ্রমণটার বিষয়ে আরো তথ্য প্রয়োজন। উই নিড মোর ইনফরমেশন রিগার্ডিং দ্য ট্রিপ। উই নিড মোর ইনফরমেশন রিগার্ডিং দ্য ট্রিপ। নতুন নীতিটির বিষয়ে আমাদের একটা আলোচনা হয়েছিল। We had a discussion regarding the new policy. We had a discussion regarding the new policy. আমার নির্দেশাবলীগুলোর বিষয়ে স্পষ্টীকরণের প্রয়োজন। I need clarification regarding the instructions.
I need clarification regarding the instructions. তো তোমরা বুঝতে পারছো সেন্টেন্সে আমরা রিগার্ডিং কে এখানে কোন অর্থে ব্যবহার করছি। দেখো সেন্টেন্সে যখন রিগার্ডিং এই ওয়ার্ডটার ব্যবহার হয় তখন এর অর্থ হয় বিষয়ে। এবার আমরা দেখব পরেরটা হলো ইন রিগার্ড টু যার অর্থ হলো বিষয়। দেখো সেন্টেন্সে আমরা রিগার্ডিং কে যে অর্থে ব্যবহার করেছিলাম ইন রিগার্ড টু কেও ঠিক একই অর্থে ব্যবহার করব। অর্থাৎ সেন্টেন্সে আমরা একই অর্থে দুটোকে ব্যবহার করতে পারি, কিন্তু এদের মধ্যে একটা পার্থক্য আছে। সেন্টেন্সটা যখন ইনফর্মাল সেন্টেন্স হয় তখন আমরা রিগার্ডিং এর ব্যবহার করে থাকি, আর সেন্টেন্সটা যখন একটু ফর্মাল হয় তখন আমরা সেন্টেন্সে ইন রিগার্ড টু এর ব্যবহার করে থাকি। এক্সাম্পল দেখো, তিনি প্রকল্পটির বিষয়ে একটা প্রশ্ন করেছিলেন। He asked a question in regard to the project. He asked a question in regard to the project. তো তোমরা বুঝতে পারছো সেন্টেন্সের মধ্যে কিন্তু কোনো পার্থক্য নেই। অর্থাৎ যেখানে আমরা রিগার্ডিং এর ব্যবহার করতে পারি সেখানে আমরা ইন রিগার্ড টু এরও ব্যবহার করতে পারি। বর্তমান পরিস্থিতির বিষয়ে তার কোনো মন্তব্য নেই। He has no comments in regard to the current situation. He has no comments in regard to the current situation. নিরাপত্তার বিষয়ে কোম্পানি কঠোর নির্দেশিকা মেনে চলে। In regard to safety, the company follows strict guidelines. এবার আমরা দেখব পরেরটা হলো with regard to এরও অর্থ হলো বিষয়। সেন্টেন্সে যখন আমরা বোঝাতে চাইবো যে এই বিষয়, তখন আমরা সেন্টেন্সে with regard to এর ব্যবহার করতে পারি। তাহলে ইন রিগার্ড টু আর উইথ রিগার্ড টু এর মধ্যে কি পার্থক্য, অর্থাৎ কোন সেন্টেন্সে আমরা কোনটা ব্যবহার করতে পারি? দেখো আমরা বলার সময় সব সেন্টেন্সেই সবগুলোর ব্যবহার করতে পারি, অর্থাৎ এগুলোকে আমরা ইন্টারচেঞ্জেবলি ব্যবহার করে থাকি। কিন্তু লেখার সময় বা কোনো একটা ফর্মাল কনভারসেশনে আমরা উইথ রিগার্ড টু বা ইন রিগার্ড টু এর ব্যবহার করে থাকি। দেখো উইথ রিগার্ড টু হলো মোর ফর্মাল, অর্থাৎ সেন্টেন্সটা যখন বেশি ফর্মাল হয় তখন আমরা সেন্টেন্সে উইথ রিগার্ড টু এর ব্যবহার করে থাকি। এক্সাম্পল দেখো, তিনি পরিবেশগত সমস্যার বিষয়ে কথা বলেছিলেন। She spoke with regard to the environmental issues. She spoke with regard to the environmental issues. আরো একটা এক্সাম্পল দেখো, মিটিং এর বিষয়ে সময় পরিবর্তন করা হয়েছে। With regard to the meeting, the time has been changed. With regard to the meeting, the time has been changed. তো তোমরা বুঝতে পারছো সেন্টেন্সে আমরা উইথ রিগার্ড টু কে কোন অর্থে ব্যবহার করছি। সেন্টেন্সে কিন্তু আমরা উইথ রিগার্ড টু কেও বিষয়ে বোঝাতেই ব্যবহার করছি। এবার আমরা দেখব ডিসরিগার্ড এর ব্যবহার। ডিসরিগার্ড, দেখো ডিসরিগার্ড এর অর্থ হলো টু ইগনোর সামথিং। সেন্টেন্সে আমরা ডিসরিগার্ড কে ভার্ব আর নাউন দুভাবেই ব্যবহার করতে পারি। যখন আমরা সেন্টেন্সে ডিসরিগার্ড কে একটা ভার্ব হিসেবে ব্যবহার করে থাকি তার অর্থ হয় টু ইগনোর সামথিং, দ্যাট মিন্স কিছু উপেক্ষা করা। এক্সাম্পল দেখো, যদি আমি বলি নিয়মগুলো উপেক্ষা করবেন না, ডোন্ট ডিসরিগার্ড দ্য রুলস। ডোন্ট ডিসরিগার্ড দ্য রুলস। তিনি সতর্কতাকে উপেক্ষা করেছিলেন। She disregarded the warning. She disregarded the warning. এবার আমরা দেখব ডিসরিগার্ড কে আমরা সেন্টেন্সে নাউন হিসেবে কি করে ব্যবহার করতে পারি। দেখো ডিসরিগার্ড কে আমরা সেন্টেন্সে যখন নাউন হিসেবে ব্যবহার করি তখন এর অর্থ হয় অবজ্ঞা বা অবহেলা। এক্সাম্পল দেখো, আইনের প্রতি অবজ্ঞা গ্রহণযোগ্য নয়। The disregard of laws is unacceptable. The disregard of laws is unacceptable. যদি এটি প্রাসঙ্গিক না হয় তবে এই বার্তাটি অবহেলা করুন। Disregard this message if it is not relevant. Disregard this message if it is not relevant. তো এক্সাম্পলগুলোর মধ্যে দিয়ে তোমরা বুঝতে পারছো সেন্টেন্সে আমরা ডিসরিগার্ডকে কোন অর্থে ব্যবহার করতে পারি আর সেন্টেন্সে কিভাবে এগুলোকে ব্যবহার করে থাকি। এবার আমরা দেখব পরেরটা হলো রিগার্ডলেস। রিগার্ডলেস এর অর্থ হলো সত্ত্বেও বা পরোয়া না করেও। এক্সাম্পল দেখো তোমরা আরো ভালো করে বুঝতে পারবে। তারা সমস্যাগুলোর পরোয়া না করে কাজ চালিয়ে গিয়েছিলেন। They continued working regardless of the difficulties. They continued working regardless of the difficulties. চ্যালেঞ্জগুলোর পরোয়া না করে তিনি তার লক্ষ্য অর্জন করেছিলেন। He achieved his goal regardless of the challenges. He achieved his goal regardless of the challenges. তো তোমরা বুঝতে পারছো সেন্টেন্সে আমরা রিগার্ডলেস কে এখানে কোন অর্থে ব্যবহার করছি, কিভাবে ব্যবহার করছি। তো এই ছিল রিগার্ডের ব্যবহার আর রিগার্ড দিয়ে কিছু স্ট্রাকচার।
আমার মনে হয় প্রত্যেকটা স্ট্রাকচারকে, প্রত্যেকটা ওয়ার্ডকে তোমরা খুব ভালো করে বুঝতে পেরেছো। প্রত্যেকটা ওয়ার্ডকে নোট ডাউন করো আর সেগুলো দিয়ে সেন্টেন্স তৈরি করো। প্রত্যেকটা স্ট্রাকচার দিয়ে সেন্টেন্স তৈরি করো আর সেগুলোকে তোমাদের কনভারসেশনে ব্যবহার করো। যত তোমরা এগুলোকে ব্যবহার করবে তত তাড়াতাড়ি তোমরা এগুলোর সাথে সরগর হয়ে যাবে। আর এগুলো কিন্তু একটা কনভারসেশনের জন্য খুবই ইম্পর্ট্যান্ট। এগুলোকে যত তোমরা ব্যবহার করবে নিজেদের কনভারসেশনটাকে আরো একটু অ্যাডভান্সড করে তুলতে পারবে। তো এই ছিল আজকের টপিক, এই ছিল আজকের ভিডিওটা ভালো লাগলে লাইক করতে ভুলে যেও না, বন্ধুদেরকে শেয়ার করো যারা ইংরেজি শিখছে। So this is all about today. I will be back with another video. Till then, take care. Thank you for watching this video. Bye bye.